হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। বিমানের এয়ার হোস্টের কথা শুনে বই পড়া ব্যক্তিটি বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোরা কাটা শার্টটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মানুষটার গায়ে। বাম হাতে তার ব্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদলে কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশ উঁচু। মুখের চারপাশে চাপদাড়ির ছাপ খুব ভালো করেই বোঝা যাচ্ছে এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরছে। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোনো যাত্রীর উপস্থিতি নাই। এয়ার হোস্টেস ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানলা দিয়ে বাহিরে তাকায়। আজ 7 বছর পর সে বাংলাদেশে ফিরছে। তার মাতৃভূমিকে আবারও স্বচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় যতই সে পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সব সময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বইটা ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থাকা এয়ার হোস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে যা শুনে এয়ার হোস্ট বলে, ইটস অলরাইট স্যার। আদ্রিয়ান আর কথা না বাড়িয়ে সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্ত নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর তার সন্তান জুনাইদ জামান সাহেব মেঘকে নিয়ে ময়মনসিংহে গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেনি। জুনাইদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদ্রকে দেখার চেষ্টা করছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনাইদ আর জেবা। জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে। 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে। আর জুনাইদ তার ছোট, ওর বয়স 12 বছর। তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলের ভীষণ আদুরের। বিমানবন্দরের গেটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলল, আব্বু, আদ্র ভাইয়া এসে পড়েছে। ওই যে দেখো আদ্র ভাইয়া। জুনাইদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছর বয়সের যুবক। তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা। চেহারায় ডক্টর ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেট দিয়ে ঢোকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ানও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগেই জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়েই আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাই, তুমি এসে পড়েছো? তবে এত দেরি করলে কেন? আদ্রিয়ান জুনাইদের কথা শুনে হাসে। এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনাইদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে। বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনাইদ প্রশ্ন করে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছো? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই এনেছি, বাড়ি যাই, তারপর দিব। আদ্রিয়ান জুনাইদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, সাথে তাদের
জামান সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের ময়মনসিংহ যাওয়ার কথা রুহুল আমিন বলে না। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবে। ওকে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। রুহুল আমিন আর জুনাইদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামাত সাহেব গাড়ি করে ময়মনসিংহ যাচ্ছে। রাস্তা প্রায় শেষের দিকে। 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহ পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়। জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কত কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চিনে। ছোটবেলায় বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুইজন মানুষ জামান সাহেবের কাছে কখনো আলাদা ছিল না। দুইজনই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন। এই অপরাধ বোধ তার মধ্যে সব সময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসাবে জানবে। আজ থেকে মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামান সাহেব। বাবা হয়ে মেয়ের জীবনের ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে জানে তার জামান সাহেব কখন চায়নি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সব সময় তার ঘরের মেয়ে করে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বউয়ের পরিচয়ে যেন মেঘ পায়, তার স্বপ্ন সে দেখিয়েছিলেন। কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার নয়, বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার মা বাবার থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে। সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি, তার সামনে বইয়ের অধিকার নিয়ে নাইবা দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক, নয় হয় অন্য কারো হয়ে। প্রায় 5 মিনিট পরে বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেবও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের দিকে কাগজপত্র এগিয়ে দেন আর বলেন, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তলা, সবার উপর তলায় থাকবে তুমি। অন্য সব তালা ভাড়া দেয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রয় করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে। মেঘ কাগজপত্র হাতে দিয়ে চেক করে দেখে, সত্যি এটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ বেশি খরচ হয় না আমার। জামান সাহেব মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির ওপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছ, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়ে থাকেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনাইদ, আর সবার শেষে গাড়ি থেকে
নামে আদ্রিয়ান। আজ 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান, তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনাইদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শার্লিন বেগমকে ডাক দেন। শার্লিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন। টেবিলে প্রায় 20 প্রকারের খাবার আইটেম সাজানো রয়েছে। তবুও শার্লিন আরও রান্না করছেন। সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন। শার্লিন বেগমের বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়েছে। শার্লিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে আসে। আদ্রিয়ানও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শার্লিন বেগমকে। শার্লিন বেগম আদ্রিয়ানের কপালে চুমু খায়, তার মাথায়, গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শার্লিন বেগম বলেন, এই 7 বছর কি একবারও মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কতটা ছটফট করেছি আমি? মা হয়ে সন্তানকে 7টা বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস? আদ্রিয়ান তার মায়ের কথা শুনে হাসে। এরপর বলে, আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে? বিদেশ থেকে পিএইচডি করে এসেছি। যদি 7ম শ্রেণীতে ফেল করা একজনের সাথে তুলনা করো তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফেরার কথা কিছু না বলে, কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না। শার্লিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া আই মিস ইউ টু আমার ছোট্ট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান। এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতোই রয়েছে। সব কিছু পরিপাটি করে সাজানো, খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সব। আদ্রিয়ান তার ব্যাগপত্র রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। তার ব্যাগের সকল জামাকাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখনই আলমারি বন্ধ করতে যাবে তখনই একটা ছবি এসে তার পায়ের ওপরে পড়ে। এটা মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেয়া হয়েছে, হয়তো আলমারিতে কোথাও কোনো এক কোণে একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবিটা উঠায়। ছবিটা উল্টো দিকে ঘুরিয়েছিল। আদ্রিয়ান যখনই ছবিটা ঘুরিয়ে দেখে তখনই সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখেছে। আদ্রিয়ানের সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি এই ছবিটা কার? কোথাও কি এটা